আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রসায়ন প্রথম পত্র পড়াবো দ্বিতীয় অধ্যায় পাঠ 9 অরবিটাল। অরবিটাল অরবিটটা কি? আমরা কি জানি যে ইলেকট্রনগুলো কি করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘূর্ণায়মান, চারদিকে ঘরে সেটা বৃত্তাকার পথও হতে পারে কিংবা উপবৃত্তাকার পথ হতে পারে। এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে কী করে আবর্তনশীল থাকে, সেই বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে আমার মূলত অরবিট সম্মুখে একটি দ্বিমাত্রিক পথ, কোনো নির্দিষ্ট দিক নেই, এটা কিন্তু আমার অরবিট। আর অরবিটকেই কিন্তু আমরা যে কোয়ান্টাম সংখ্যা বলি, প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যায় আমরা কি বলি যে কে শেল, এল শেল, এন শেল, সেইখানে কিন্তু অরবিটে আমার কে এল এম এন এরকম উল্লেখ থাকে। আর অরবিট সম্পর্কে আমরা আরেকটা কি জেনে আসছি যে অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা, শক্তি স্তর বা অরবিট, যে অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা, কিন্তু অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এটা কিন্তু আমাদের অরবিটালটা কি আমরা এই ক্ষেত্রে কী করব, অরবিট এবং অরবিটাল কাকে বলে সেইটা পড়বা। দুইটার মধ্যে একটু পার্থক্য সূচক কয়েকটা লাইন মনে রাখবো যে অরবিটটা কি, অরবিটাল কি। অরবিটাল আমার কি, যে ইলেকট্রনগুলোর যে শক্তি স্তর বা কক্ষপথের কী থাকে, যে অরবিটাল নিউক্লিয়াসের বাইরে থাকে কিন্তু শক্তি স্তরের ক্ষেত্রে অবস্থিত একটি ত্রিমাত্রিক অঞ্চল। এটা কিন্তু আমি বলছি অরবিট দ্বিমাত্রিক, আর অরবিটাল ত্রিমাত্রিক অঞ্চল, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকে, বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90% থাকে। সর্বাধিক বলতে 90% অবশ্যই সর্বাধিক। তাহলে আমার কি, যে অঞ্চলে কি ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90%, সেটাকে আমরা কি বলবো, অরবিটাল। তাহলে অরবিটাল আমার কি হতে পারে, যে এস অরবিটাল হতে পারে, পি অরবিটাল, ডি অরবিটাল, অরবিটাল। এই অরবিটালের আবার কিন্তু তোমার আছে যে ত্রিমাত্রিক দিক, যেটা আমরা বললাম এস অরবিটাল ছাড়া মোটামুটি অরবিটাল সমূহের এস অরবিটাল ছাড়া অন্যান্য যে অরবিটাল আছে তাদের কি নির্দিষ্ট দিক নির্দেশনা ধর্ম আছে। এস অরবিটাল সম্পর্কে এসপিডি আমরা হালকা বলি, আমাদের এখান থেকে অত বিস্তারিত পড়া লাগবে না। যে এস অরবিটাল আমরা কিন্তু আগেই বলে আসছি যে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল আছে। এস অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত, প্রত্যেকটা অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত, এম এর মান কত, সেগুলো কিন্তু আমরা জানি। আর একটা জিনিস কি দেখবো, যে এস অরবিটালের আকৃতিটা কেমন, গোলাকার। এস অরবিটাল গোলাকার, এরকম আমার গোলাকার বা ডিম্বাকার, দেখো একদম ডিমের মতো এস অরবিটাল। আর পি অরবিটালের ক্ষেত্রে পি অরবিটালের আকৃতি আমার ডাম্বেল আকার। পি অরবিটালের যে আকার বা এটি কি ডাম্বেল আকার। আর পির ক্ষেত্রে আবার তিনটে পি এক্স, পি ওয়াই, পি জেড। এটি কিন্তু আবার ত্রিমাত্রিক, যে এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা, বা জেড অক্ষ বরাবর একটা, সেইটাই নির্দেশনা করছে। আর এইগুলোর থেকে যে অরবিটাল, এখান থেকে আমার যে এম এর মান, এগুলো কিন্তু বলছি আমরা এগুলো পারবো। বা ডির ক্ষেত্রে আমার কি থাকে, যে অরবিটাল সংখ্যা দেখো, এই ক্ষেত্রে আমরা এসের ক্ষেত্রে বলি যে 12+1 অরবিটাল সংখ্যা এখানে একটি, পির ক্ষেত্রে 12+1 তিনটি, সেই যে তিনটি পির ক্ষেত্রে সেইটাই কিন্তু আমার পি এক্স, পি ওয়াই, পি জেড। একইভাবে ডির ক্ষেত্রে আমার অরবিটাল সংখ্যা 12+1, তার মানে 5টি কি আছে আমার, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, 5টা আছে। অনুরূপভাবে এপের ক্ষেত্রেও 7টি। এই 7টির
উপস্তরগুলো আমাদের এইখানে প্রয়োজন নেই, শুধু পি এবং ডির ক্ষেত্রে কোনগুলো লাগবে আমাদের পাঠ্য বইয়ে কিছু ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই ধরনের অরবিটালের ইলেকট্রন লাগবে, যে ডিতে 5d এক্স স্কোয়ার, যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই এক্স, জেড এক্স, এগুলো আমাদের লাগে। এই জন্য 5d পির ক্ষেত্রে পি এক্স, পি ওয়াই, পি জেড এটা সবচেয়ে বেশি লাগে, এটা একটু জানবো। আর ডির ক্ষেত্রে আমরা বলি আমাদের যখন লাগে আমরা একটু করে দেবো ডি এক্স ওয়াই, যে 5টি অরবিটালের কথা বললাম, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এক একটা ত্রিমাত্রিক আকৃতি কিন্তু এখানে এক এক রকম। এরপরে দেখো যে আমরা কি আসবো, যে পরমাণুতে আমরা বলছি যে যতটি ইলেকট্রন থাকে প্রথমে আমরা জানি ইলেকট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা সবসময় কিন্তু সমান নিরপেক্ষ একটা পরমাণুতে। নিউক্লিয়াসে কি থাকে, যতটি ইলেকট্রন থাকে ঠিক ততটি প্রোটন থাকে। ইলেকট্রন প্রোটন বিভিন্ন অরবিটালে সজ্জিত থাকে। যে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে যে সজ্জিত থাকছে, যে বিন্যাস, এইটাকে ইলেকট্রন বিন্যাসকে আমরা কি আউবাউ, হুন্ড, পলির বর্জন নীতি তিনটাভাবে, যে তিনটা নিয়ম মেনে চলে না। যে ইলেকট্রনগুলোর বিন্যাস, এই বিন্যাসগুলো আউবাউ নীতি, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি এই নিয়মগুলো অনুসরণ করে। তা আমরা এক এক করে আসি। প্রথমে আসি আউবাউ নীতি। এই যে আউবাউ বলছি বা হুন্ডের নীতি, পলির বর্জন নীতি প্রত্যেকটাই কিন্তু এক একজন বিজ্ঞানীর নাম অনুসারে। তাহলে এখন এক একজন বিজ্ঞানীর নাম অনুসারে হলে আউবাউ নীতি বিজ্ঞানে আনবো। এইখানে আমার মূল কথাটা কি, যে পরমাণুর ইলেকট্রনগুলো কি হয় যখন অরবিটালে, আমরা জানি ইলেকট্রনগুলো অরবিটালে প্রবেশ করছে তখন প্রথমে নিম্ন শক্তি স্তর পূরণ করে তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। সেটাই, যে অরবিটালটির শক্তি কম সেই অরবিটালে কি হবে, পূর্ণ হবে ইলেকট্রন, তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এইখানে নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর, আমরা যদি এক কথায় বলে যে আউবাউ নীতি কি, আমরা কি বলবো, পরমাণুর ইলেকট্রনগুলো অরবিটালে প্রবেশ করার সময় এমনভাবে করবে যেন প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ হয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তোমাদের মতো সাজাই লিখলে। এই আউবাউটা কি, আউবাউ একটা জার্মান শব্দ। এর অর্থ কি, বিল্ডিং আপ। জার্মান শব্দ যার অর্থ বিল্ডিং আপ। আর কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর সেটা আমরা কিভাবে বের করব সেটাও বিজ্ঞানী বলে দিয়েছেন। যে এই জায়গায় যে কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, n প্লাস l এর যোগফল দ্বারাই কিন্তু আমার যে কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর আমরা বের করতে পারবো। n প্লাস l এর মান, মানে প্রধান এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা যার বড় সে উচ্চ শক্তি স্তর, আর যার ছোটো সে নিম্ন শক্তি স্তর। লাগে নিম্ন শক্তি স্তর পূরণ হবে তারপর উচ্চ শক্তি স্তর। এই ক্ষেত্রে আমরা দেখি দুইটা 4s3d, যে কোন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। দেখো আমরা দেখি 4s3d, 4 n এর মান প্রথমে যে সংখ্যা সেটাই প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা বারবার বলছি n প্লাস s এর মান কত, মানে s বলতে l এর মানটা 0, সরি n এর মানটা আমার 4, তাহলে 4 প্লাস 0 সমান 4। এইটাকে দেখো 3 প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যা ডির জন্য কিন্তু আমরা মানটা জানি ফিক্সড, এল এর মান 2, 5। এই যে এখানে যোগফল 5 হলো, এখানে 4 হলো, তাহলে অবশ্যই 5টা নিশ্চিত 4 থেকে বড়। সেই কারণে 4s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে তারপর 3d অরবিটালে প্রবেশ করে। আমার দেখলে কিন্তু মনে হচ্ছে 4 এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা, তাহলে কেন আগে 3d থেকে প্রবেশ না করে 4s আসছে। আমাদের কিন্তু 2 মার্কসের প্রশ্ন, এই প্রশ্নটা ভালো আসে, যে
যে পটাশিয়ামের ক্ষেত্রে যে এটা আমরা জানি পটাশিয়াম, যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 4s অরবিটালে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে কেন? তখন কিন্তু এই কথায় যে কেন প্রবেশ করে আবর্ণনীতিটা আমরা বলবো, সেখানে n+l এর মানটা দেখানোর পরে যে কেন প্রবেশ করে এই জন্য আবর্ণনীতি অনুসারে এটা প্রবেশ করে। আমরা এইভাবে মানে বলতে পারবো যে কোনো ক্ষেত্রে যেইটাই দিক দেখান আমার 5s 4d। আর একটা কথা দেখো, যেখানে আমার দুইটার মানই সমান হবে, n এবং l এর মান যোগ করার পর যদি দুইটার মানই সমান হয়, তখন যে শক্তি স্তরটা বড় সেই শক্তি স্তরে পরে প্রবেশ করবে, যেটা ছোট সেটা আগে প্রবেশ করবে। 5s এবং 4p, 5s এর ক্ষেত্রে 5 প্লাস s মানে 0, l এর মানটা 5। 4pর ক্ষেত্রে 4 প্লাস পিটা কত আমার, পির মান 1, 5 হচ্ছে। তখন এইখানেও যোগ করে আমার n+l এর মান 5, এখানেও 5 হচ্ছে। তাহলে দুইখানে যেহেতু 5 রয়েছে, এখানে 4, এইখানে 5 প্রধান শক্তি স্তর, তাহলে 4টা অবশ্যই 5 থেকে ছোট। এই কারণে দুইটার মধ্যে আগে এটি প্রবেশ করবে। আমার প্রশ্ন যেইটা দিয়ে এই দুইটা দিয়ে বলতে পারে যে একই মান হওয়া সত্ত্বেও কোনটা আগে প্রবেশ করবে, আমরা সেইভাবে দিয়ে যাব, প্রশ্নের অ্যান্সারটা ওইভাবেই দেব। আর এখন দেখো, আমার যখন এইরকম বলবে, কিন্তু আবর্ণনীতি অনুসারে কোনটার পর একটা ইলেকট্রন আমার কোনো একটা ইলেকট্রন বিন্যাস করতে হলো, তখন যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এটা তো আমরা যোগ করে দেখছি, ওইভাবে তো সম্ভব না। যে কীভাবে আমরা মানে একটার পর 1s 2s, বা এরপরে কি 3s কি 3p 3d কীভাবে হবে, 4s কোনটা আগে আসবে, সেটা নির্ণয় করার জন্য আমরা ছোট্ট একটা দেখি যে আবর্ণনীতি অনুসারে ইলেকট্রনগুলো যেভাবে, মানে এক কথা ইলেকট্রনের ক্রম বিন্যাস, মানে শক্তি স্তরের ক্রম বিন্যাস কীভাবে যাচ্ছে। তোমরা 19-এ শিখে আসছো, এখন যেভাবে আগে শিখে আসছো সেইভাবে সে মনে রাখবা। আমি একটু শিখিয়ে দিই, আগে কারোর জানা থাকলে ওইভাবেই মনে রাখবো, কোনো সমস্যা নেই, যেভাবে পারো। দেখো আমরা এই ক্ষেত্রে কীভাবে শক্তি স্তরগুলো আসবে ইলেকট্রনের, আমরা প্রথমে 1sটা তোমরা জানি 1s, আমরা এইগুলো লিখবো, কিন্তু এই অংশ মানে প্রথমটা যেখানে লিখবো পরের লাইন থেকে তার থেকে একটু করে সরাই রাখবো একটার পরে। এটা 1s, এইখান থেকে আমরা একটু পরে লিখলাম 2s 2p, এই তো শক্তি স্তরে s এবং p শুধু আছে। তারপরে দেখো 3s 3p, এইটা আমি 3sটা একটুর বরাবর না লিখে এক লাইন পরে, মানে একটা সংখ্যা পরে, এটা যদি এখান থেকে যদি লিখি 3s 3p 3d। তারপরে দেখো 4s, এটা এইখানে না লিখে এইখানে, মানে একটা পরে লাগবে 4s 4p 4d 4a। তোমরা যেভাবে শিখে আসছো সেভাবেই শিখবা। কেউ যদি একেবারে না মানে শিখে আসো না বা খেয়াল নেই, সে এভাবে শিখতে পারো, কিন্তু আগে যা জানা থাকবে সেটা অবশ্যই সে সেভাবেই করবা। 4sের পরে আমার কি 5s 5p 5d 5f, তারপরে 6s 6p 6d, এরপরে 7s 7p। এই পর্যন্ত আমাদের থাকুক, আমরা 7 পর্যন্ত লিখলাম। এখন কীভাবে, প্রথমে দেখো আমরা একটা করে দিই, প্রত্যেকটা আমরা একটু রাউন্ড করে দিই। আমরা এটা কীভাবে আসবো, দেখো আমার এরকম লম্বালম্বিভাবে ইলেকট্রনগুলো যখন শক্তি স্তরের ক্রম বিন্যাস লিখবো লম্বালম্বি, প্রথমে দেখো একটা আছে, তাহলে 1s, তারপরে আসবে কত আমার 2s-এ, 2s-এ এই লাইনে কিন্তু একটাই 2s, এর থেকে আমরা কী করে উপর থেকে এরকম করে সাজাতে যাব। তারপরে দেখো যে 1s, তারপরে লাইনে 2s, তারপর লাইনে আছে আমার কি 2p 3s, এই উপর থেকে নিচের দিকে আসবো, তাহলে 2p 3s, 3s-এর পরে আমার আবার এখান থেকে আমরা কিসে যাব, এরকম একটা করে এইরকম লাইন দেখো আড়াআড়ি, সরি এইরকম একটা দুইটা এরকম লম্বালম্বিভাবে এক একটা লিখবো, একটা এটা শেষ হয়ে গেলে তখন আবার এই লাইনে আসবো উপর থেকে, আবার এই লাইন শেষ হয়ে গেলে এই লাইনের উপর থেকে আসবো, এইভাবে আমরা ক্রমবর্ধমান দেখো একটার পর এই লাইনগুলো প্রথমে একটা
প্রথমে যে লাইন লিখবো তারপর লাইন একটা সংখ্যা পড়ে এরকম করে আমরা লেখার পরে উপর থেকে একটা এক এইরকম লম্বালম্বি একটা লাইন রাখবো। তারপর এরপরে আবার এই জায়গা দেখো এইগুলো লেখার পরে এইখান থেকে আবার ওই পরে আসবো। এখন তোমাদের কাছে কারোর কাছে যদি এটা সহজ মনে হয় সে এভাবে করবা, আগে শিখে আসছো সেটা যদি সহজ মনে হয় বা আগে শেখাটা ভালো মনে থাকবে সেইভাবে করবা। তো এইখানে আমরা সাজাই লিখলি কি প্রথমে দেখো 1s, তারপর আমার কি হচ্ছে 2s এর পরে এই লাইনে দেখো 2p 3s, তারপরে এই 2p 3s এর পরে দেখো আমার এই পরের লাইনে যাই 3p 4s, তারপরে দেখো আমার পরের লাইনে আসি 3d 4p 5s, এখানেও দেখো আমার 3dর আগে 4s চলে আসছে। তারপর এই লাইন এইভাবে আমরা লেখা দেবো। 5s এর পরে আমরা কি দেখতেছি 4d 5p 6x, তারপরে পরের লাইন দেখো কি আমার 5f 6d 7p। এভাবে আমরা লাইনটা সাজাই যদি কোনোটা, যেমন আমরা জেনুইনের ক্ষেত্রে আমাদের অনেক সময় ইলেকট্রন বিন্যাসটা করা লাগে, খুব বেশি দূর আসে না, যতটুকু যায় আসে কি এইভাবে এটা যদি তোমার জানা এটা লিখিয়ে তুমি একদম এই লাইনটা মুখস্থ না রাখলে, আর মুখস্থ রাখলে তো আরও ভালো, আমরা এইভাবে যে ইলেকট্রন বিন্যাস করতে পারি। যে কোনো একটা মৌল দিয়ে যদি বলে যে ইলেকট্রন বিন্যাস করো, তখন আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসটা করতে পারি। আর এই ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমরা স্বাভাবিক যে ইলেকট্রন বিন্যাসগুলো করি n+l নিয়মে, যে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করি, ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক যে ইলেকট্রন বিন্যাস কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। আমরা এর সাথে ব্যতিক্রমগুলো দেখি, আমাদের যেগুলো ইলেকট্রন বিন্যাসগুলো লাগে মোটামুটি, সেখান থেকে আমরা এমনি একটা জিনিস বলি যে d4 d9, এর ক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে যা আছে সেটা লাগবে না। আর d4 বা d9 অবস্থায় যদি থাকে, এই অবস্থায়গুলো ইলেকট্রনগুলো সত্যিকার ইলেকট্রন বিন্যাস হবে না, কারণ d4 d9 পরবর্তী যে নিকটবর্তী s অরবিটাল থাকে, সেই নিকটবর্তী s অরবিটাল থেকে একটা এখানে চলে আসে। আমরা কি মনে রাখবো যে পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল, পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটালটা কি বেশি স্থিতিশীল, সেই কারণে পূর্ণ বা অর্ধপূর্ণ হওয়ার জন্য পাশের যে 4s অরবিটাল থেকে যে ইলেকট্রন থাকে সেইটা সেইখানে না যে এই d অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ করে। d4 এবং d9 কখনো বইতে তোমরা ইলেকট্রন বিন্যাস এইরকম দেখবে না, d4 বা d9 অবস্থায় থাকবে না, d5 d10 এই অবস্থায় থাকবে। এটা কি করবে, পার্শ্ববর্তী s অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকে সেটা একটা ইলেকট্রন এরা নিয়ে নেবে। এই ইলেকট্রনের ব্যতিক্রমে আমরা দেখি ক্রোমিয়ামের ক্ষেত্রে 24, আমার স্বাভাবিক কী হওয়ার কথা 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2, যেহেতু 4s অরবিটাল কম শক্তি স্তর, তাহলে এখানে আগে ইলেকট্রন যাবে তারপর 3dতে আসবে। কিন্তু দেখো আমরা বলছি d4 বা d9 এই অবস্থায় হবে না, পূর্ণ বা অর্ধপূর্ণ বেশি স্থিতিশীল, সেই কারণে পাশের একটা ইলেকট্রন নিয়ে আমার কী হবে 3d5 4s1, ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাসটা এইটি হবে। একইভাবে কপারের ক্ষেত্রে d9 না হয়ে কী হবে 3d10 হবে 4s1, 3d10 হয়ে যাবে। কপারের ক্ষেত্রেও 4s1 হবে 3d10 হবে। এই কারণে আমার প্রশ্ন অনেক সময় বলে যে কপার বা ক্রোমিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায় কেন, তখন আমরা বলবো পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল, সেই স্থিতিশীলতার জন্য কী করে পাশের অরবিটাল থেকে একটা করে ইলেকট্রন নিয়ে এরা সেই স্থিতিশীলতা অর্জন করে। এই দুইটা কপার এবং ক্রোমিয়াম সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। কেন ব্যতিক্রম সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে ক্লাস এইখানে শেষ করছি আজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।